ভারতের ইতিহাসের ধারা এই পর্যায়ে আমার তৃতীয় আলোচনা শেষ করলাম। আপাত দৃষ্টিতে লক্ষ্য করা যাবে আমাদের দেশে বহু প্রকার ভাষা, বিভিন্ন আচার আচরণ, বিচিত্র বেশভূষা, কিন্তু সবই বহিরঙ্গ। শুধু চিন্তার ক্ষেত্রে আমরা অনুভব করতে পারি যে আমাদের দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তবাসী সকলের মধ্যেই অন্তর্লীন একতার বন্ধন সূত্রটি, ইউনিটি ইন ডাইভার্সিটি। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতায় এই ঐক্যের মর্মবাণীটি ভারী সুন্দর প্রকাশ পেয়েছে। থ্যাংক ইউ জেন্টলম্যান। এই যে ডক্টর চৌধুরী, শুনেছেন নিশ্চয়ই যে এবার হিস্ট্রি কংগ্রেসের সেশনটা কলকাতাতেই হচ্ছে। আপনি তো বেশ একটু চিন্তিতই হয়ে পড়ছিলেন। খুব ভালো কথা। আজকাল বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। আসন্ন বার্ধক্যের ঘোষণা। এই যে দীপক স্যার, তুমি কোনো ক্লাস নিতে যাচ্ছ নাকি? না স্যার, লাইব্রেরিতে যাচ্ছি। না না, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আমার বইটার নতুন এডিশন বেরোচ্ছে, তার লাস্ট চ্যাপ্টারে আমি কিছু নতুন তথ্য যোগ করতে চাই। তোমার সাহায্য বিশেষ দরকার। চলো। কিন্তু স্যার, আমাকে একবার লাইব্রেরি যেতে হবে। সেখানে কয়েকজন ছাত্র আসবে, তারা কি যেন আলোচনা করতে চায়। আমি কথা দিয়েছি সেখানে আমি থাকবো। ও তো বেশ, কাল নিশ্চয়ই এসো। নিশ্চিত, ভুলো না জানো। না। বাবার আজকের খানা সন্ধ্যে হয়ে এলো, এখনো ফেরবার নাম নেই। বেরোবার সময় অত করে বলে দিলাম যে 5টার সময় পার্টিতে যেতে হবে, গাড়িটা চাই। কোনো দায়িত্ব জ্ঞান নেই। বাড়িতে যে অন্য লোক আছে, তাদের যে নিজস্ব জীবন বলে একটা জীবন আছে, সেদিকে খেয়ালও নেই। কিনেছেন কেবল নিজের কলেজটি আর বাড়িতে লাইব্রেরি। ওই এক মানুষ নিয়ে সারা জীবনটা আমার একবার জ্বলে পুড়ে গেল। সমাজে না আছে মেলামেশা, না আছে একটু আমোদ আল্লাহ। দেখি রে লিপস্টিকটা দেখ। ওই কথা দাঁড়িয়ে দেন না। তবে আর কি, এমনিতে তো দেরি হয়ে গেছে। সভ্য সমাজ আর মেশা চলবে না, আমি বুঝতেই পেরেছি। আর দেখা শিগিরা তুমি যে আমার মেসে পড়ে যাও। তার মানে ভয়টা কিসে শুনি? কলেজ থেকে ফিরলে দাদি এমন গম্ভীর মুখ করে থাকেন না, আমার ভীষণ ভয় করে। তো সব থেকেই বাড়াবাড়ি রেখা। আর শিগিরা চলে, এমনি দেরি হলো। শিগিরা তোমার বুদ্ধি বিবেচনা কি দিন দিন লোক পাচ্ছে নাকি? কেন? সকালে অত করে বলে দিলাম 5টার আগে আমার গাড়িতে চাই, আর তুমি এত দেরি করে বাড়ি ফিরলে। সত্যি এই জন্য আমি ভারী দুঃখিত। পাবলিশারের ওখানে গিয়ে একটু দেরি হয়ে গেল। তা পার্টি বস্তুটা তো শুনেছি অনেকক্ষণ ধরে চলে, তো তুমি এখনো তো যেতে পারো। যে জিনিস তুমি বোঝো না তা নিয়ে কথা বলতে শোনো। সময় মতো পার্টিতে গিয়ে যোগ দেওয়াটাই ভদ্রতা। ভদ্রতা সামাজিকতার ধারটা কোনোদিনও ধারলে না। না, এই জীবনে সেটা বাকি থেকে গেল। এই কটা টাকায় কি হবে? এর বেশি তো এখন নেই, আপাতত ওইটি চালিয়ে নাও। আমার দ্বারা হবে না, রেখে দাও তোমার টাকা। মিশি মিশি রাগ করলে তো সমস্যা মিটবে না। আমি যা কিছু করি সবই মিথ্যে আর অন্যায়। বাবা কি দেখেছে তোমার হাতে আমায় দিয়েছিলেন তাই ভাবি। দিন রাত নেই নেই শুনতে শুনতে আমার জীবনটা গেল। ছেলেটা বিলেত রয়েছে, তাকে সময় মতো টাকা পাঠানো যায় না। রুনু লিখেছে তাকে একটা পার্ট টাইম জব নিতে হয়েছে খরচ চালাবার জন্য। এখানকার সোসাইটি তাহলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। টাকা বাবু একটু পরে আসতে কি হয়েছিল দেখছো তো, আমি কথা বলছি। একটু দেরি করে এলেই তো পারছিস মা, তাহলে এই অপ্রিয় কথাগুলো শুনতে হতো না। আমি ওতে কিছু মনে করিনি কাকা বাবু। কাকিমার মেজাজটা আজকে একেবারে ভালো নেই। আপনি দেরি করে এলেন, ওদের পার্টিতে যেতে দেরি হয়ে গেল। পাঠ মিশি মিশি সময় এতখানি এরা যে নষ্ট করে ওরা যে কি আনন্দ পায় তা আমি জানি না। অথচ জীবনে কত কি জানবার রয়েছে, শেখবার রয়েছে। সবাই তো আর আপনার মতো থিসিস লিখে ডক্টরেট পায়নি। আমাদের মতো সাধারণ লোকের রুচির সঙ্গে আপনার রুচি মিলবে কেন? কিন্তু তোকে তো কোনোদিন এইসব পার্টি পিকনিকে যেতে দেখিনি মা। আমার সময় কোথায় কাকা বাবু? লেখাপড়া আছে, সংসারের কাজ আছে, তাছাড়া আমি আছি।
আমি তো তোর একটা মস্ত বড় দায়িত্ব না মা? আপনার কাজ করতে আমার ভালোই লাগে। কিন্তু এভাবে আর কতদিন চলবে মা? তোর নিজের দিকটা তো একবার ভেবে দেখতে হবে। তাই বলছিলাম বিয়েটা পাস করলেই একটা বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিন, এই তো? সেটি তো আমার কর্তব্য মা। তোর বাবা ছিলেন আমার পরম বন্ধু, তাকে আমি কথা দিয়েছিলাম যে তোকে মানুষ করে জীবনে প্রতিষ্ঠিত করে দেবো। আপনাকে কে দেখবে? যারা দেখবার তারাই কেউ দেখলে না, তাই বলে তোকে আটকে রাখবার তো আমার কোনো অধিকার নেই মা। আপনার চাটা একবার ঠান্ডা হয়ে গেছে, আমি গরম চা এক্ষুনি নিচ্ছি। ঠাকুর শোনো, রাত্রের খাবারটা ঢাকা দিয়ে তুমি চলে যাও। কাকিমাদের কত রাত হবে শিখতে জানি না তো, এলে আমি খাবারটা দিয়ে দেবো। আর খাবারটা যেন গরম থাকে, ওরা আবার ঠান্ডা খাবার খেতে পারেন না। আর শোনো, একটু চায়ের জল চড়িয়ে দাও। যা। না শুধু আজকের দিনটাতে কথা রাখো বলি, প্লিজ। না, এত লোকের সামনে নাচতে আমার ভীষণ লজ্জা করে। কিন্তু তোমার শিল্প যে 5 জনের সামনে তুলে ধরবার জন্য, তোমার নাচের ছন্দেই আমার রক্ত যেন আগুন। কথা পেরে ওঠা যাবে না। আচ্ছা চল চল এসো। কি কাণ্ড বলো তো সুষমা, এত দেরি করে আসতে হয়? আমি ভাবলাম বুঝি তোমরা এলেই না। কি করি বলুন মিস্টার হালদার, আমার কর্তাটিকে তো চেনেন, সেই 5টায় গাড়ি পাঠাবার কথা উনি ভুল বসে আছেন। চলো চলো বলছি, চলো। চমৎকার, অপূর্ব, ডিলাইটফুল। আমার মনে হচ্ছিল আমি যেন কোন স্বপ্নের রাজ্যে চলে গেছি। অত বাড়িয়ে বলতে শোনো, তুমি বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো।
Congratulations, Miss Chowdhury. It's wonderful. থ্যাংক ইউ। Excuse me, that's all. কনগ্রাচুলেশন। Congratulations. তাহলে ওই কথা রইল, তুমি তৈরি হয়ে থাকো আফটার ডিনার। ওকে। মেয়েটি ভারী মিষ্টি না স্বদেশ? সে তো 100 বার, কিন্তু ওদিকে যে একজন প্রায় তেতো হয়ে যাবে জোগাড়। রেখা তোমাদের দেখছিল, সব ঠিক হয়ে যাবে। চলো। হ্যালো বাচ্চা, কেমন আছো? ভালো, তুমি কেমন? আমি ভালো। শোনো, হ্যাঁ, জাস্ট নাইস। কেমন আছো বল? তুমি কিরকম লোক বলো তো? কেন? ওহো, জানো সেদিনকে এমন একটা কাজ করলো না, মানে কি, আমাকে কি একেবারে চিনতেই পারলে না? আমি আসছি। আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে কথাই বলবো না। কেন? আমার অপরাধ? কি কথা ছিল? আজকের অনুষ্ঠান তোমার গান দিয়ে শুরু হবে, আর তোমার দেখেন শেষে ওই লিলি চৌধুরীকে খোঁচামুদ করে আমার এত রাগ হচ্ছিল। ইস, আমি কি করবো বলো? বাবা গাড়ি পাঠাতে এত দেরি করে ফেললেন না। চলো রেখা। জন্ময়, তুমি আসছো তো? না, আমার একটা কাজ, মানে না, একটা কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। চলো। এসো হিরণময়, বসো। কি খাবে বলো? চা না কফি? কফি। ওখানে যে চা দিল সে তো খাওয়াই যায় না। যাই বলো তোমরা, পার্টিতে কিন্তু একদম জমেনি। যেমন নাচের ছিরি, কোথা থেকে এক গাদা লোক জুটিয়েছিলেন মিসেস হালদার, কারো মুখে একটু হাসি নেই, একটা কথা নেই। একটু আমাদের কাটিয়ে ভেবে গেলাম পার্টিতে, আর সন্ধ্যেটা একবারে মাটি। আচ্ছা বসো তোমরা, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। দু তিনজনের মধ্যে কফি পাঠিয়ে দাও ড্রয়িং রুমে। এক্ষুনি দিচ্ছি কাকিমা। লিলি চৌধুরীর নাচ কেমন লাগলো? ওই একরকম আছে। তোমাকে তো দেখছিলাম নাচের সঙ্গে সঙ্গে খুব ঘাড় নাচছিলে। নাচ থামলে তোমার হাততালি থামতে চায় না। কি করি বলো, একটা ভদ্রতা তো আছে, আর নাচের মধ্যে থেকে চলেও আসা যায় না। আর শেষটায় সবার সঙ্গে সঙ্গে হাততালি দিতেও হলো। শুধু কি তাই? ডোন্ট বি সিলি। এ কি, আমার কফি দেয়নি তোমাদের? না না, এই চাকর বাকরগুলোকে না তাড়ালে। দাদু, তুমি কেন? আর কিছু দরকার হলে আমায় দেখো রেখা। উনি কে মাসিমা? আগে তো দেখিনি। ও দেখনি বুঝি? না মানে মানে বাবার এক বন্ধু মেয়ে, সংসারে আপনার বলতে কেউ নেই, তাই ছোটবেলা থেকে। তোমার পরিচয় করে দেওয়া উচিত ছিল রেখা। উনি কি ভাবলেন বলো তো? না, আলাপ করিয়ে দেওয়ার মতো এমন কেউ নয়। আচ্ছা তোমরা বসো, কফি খাও, আমি এক্ষুনি আসছি। এই ময়লা ছেড়ে একটা শাড়ি পরে তোমাকে ড্রয়িং রুমে যেতে কে বলেছিল শুনি? ওরা তো কেউ নেই কাকিমা, রামু বাইরে গেছে আর লক্ষ্মীর মার জ্বর হয়েছে। তাই ঝিঙির মতো নিজেই গিয়ে হাজির হলে। বাইরের লোকদের দেখিয়ে এলে যে আশ্রয় দিয়ে আমরা তোমায় কেমন অবস্থায় রেখেছি। যাদের খাচ্ছ পড়ছো তাদের তুমি লোকের কাছে ছোট করতে চাও। কিন্তু ওরা তো কেউ আমাকে চেনেন না কাকিমা। থামো, করো না। কতদিন তোমায় বারণ করেছি, আমরা যখন ড্রয়িং রুমে থাকবো তুমি সেখানে যাবে না। ফের যদি কোনোদিন দেখি সোজা সদর দরজা দেখিয়ে দেবো। সত্যি বলছো আমাদের এনগেজমেন্ট রিংটার অর্ডার দিয়েছো? যাক, এতদিনের সুমতি হলো। এতে শুরুতে কি আছে? তুমি যেরকম ব্যস্ত হয়ে উঠেছিলে। ব্যস্ত হবো না তো কি? এত দূরে দূরে থাকতে আর ভালো লাগছে না। বিয়ের পর তখন কি কাছে পাবো বলো তো? আচ্ছা বেশ, আংটিটা তৈরি হয়ে গেলে আমাদের এনগেজমেন্ট অ্যানাউন্স করা যাবে। সত্যি? এত ভালো লাগছে না। আচ্ছা, আংটিটা কি পাথর হবে? তুমি বলো। রুবি। নাও, ইটস ডায়মন্ড। Oh, how great you are! রেখা, আজ আমি না,
এমন একটা মুহূর্ত অমনি তুমি চলে যাবে। না না শোনো, না, না কি না, করি বাবা, যেতে দেবো শোনো না। রোজ বাবার সঙ্গে কোর্টে বেরোতো। কোনো কথা না না শুনবো শোনো, না। সন্ধ্যের সময় বাবার সঙ্গে ব্রিফ নিয়ে বসতে হবে। না নিজে ভবিষ্যৎ ভাবতে হবে। আচ্ছা বিয়ের পরে আমাদের দায়িত্ব বাড়বে কিনা তুমি বলো? না, যেও না। রেখা প্লিজ। Mommy, oh mommy, I'm so very happy. छोड़ दीजिए बोलना। अच्छी मुश्किल हो ना। Oh mommy. আর ভালো মানুষটি সেজে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে এসো। আমি তো ভালো মানুষ নই। আচ্ছা সুকুমার, রোজ রোজ এই ছাই ভস্যগুলো খাও কেন বলতে পারো? পারি, নেশা হবে বলে। সেই নেশার প্রয়োজনটাই কি, তাই তো জানতে চাই। প্রয়োজন ভুলে থাকা, এই সংসারের সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা। কেন? কারণ এই সংসারে আমার কোনো স্থান নেই বলে। এই পরিবারের শিক্ষা দীক্ষা আদব কায়দা কারোর সঙ্গে আমার মিল নেই বলে। সে দোষটা এ পরিবারের না হয়ে তোমারও তো হতে পারে সুকুমার। কেন তো তুমি এ সংসারে নিজের স্থানটুকু করে নিতে পারলে না? আরে স্নান করে নেওয়া মানে ওই হাসনের হাড় কাছে মাথাতে গজিয়ে দেওয়া। দেখো সুতো পারে মিক্সি ভেবে ওজন করে করে কথা বলা, ওজন করে করে হাঁটা, আর ওই ওজন করে মেলামেশা, ওটা আমার হাতে পোষাবে না। আর তুমি তো জানোই এ সংসারে আমার মা হচ্ছেন যা দেবী সর্বভূতে, এই মা আর তার ওই আদুরে মেয়ে যে সমাজে মেলামেশা করে না, সেখানে মানুষের বিচার হয় টাকার মাপকাঠি। আরে বাবা, আমি সামান্য মিলে একটা কর্মচারী, সেখানে পাত্তা পাবো না। কিন্তু সামান্য একজন কর্মচারী হবার কথা তোমার নয় সুকুমার। তোমার বাবা ইউনিভার্সিটির ডক্টরেট, মা শিক্ষিতা, আইসিএস নন্দিনী, আর বড় ভাই আর ছোট বোন বঙ্গ সমাজের মুখ্যরা। তোমার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা ফ্রেশ রয়েছে সুকুমার। একেবারে না, না শুধু ওরা সবাই হচ্ছে আমার নমস্য। দুঃখটা কি জানো সুতোপা, ছেলেবেলা থেকে সবাই চেয়েছি নিজেদের খুশি মতো একটা ছাঁচের মধ্যে আমাকে ভরে দিতে, আমার দিক থেকে কখনো ভাবেনি। আমার বিদ্রোহটা সেইখানে। তাই বুঝি? হ্যাঁ, তোমাদের কাছে যেটা অন্যায় আমার কাছে সেটা ন্যায়। তোমরা বলো মদ্যপান, আমি তাকে অর্থাৎ আমাদের মতো লোকের শক্তি সঞ্চয়। সেই জন্যই বুঝি রোজ রোজ এই অমৃত পান করে আসো। ঠিক তাই, কিন্তু দোহাই তোমার আর তোমার ওই জ্ঞানাঞ্জন সবার কাছে নেশার মানুষটা পুরো করে দিও। এসব কথা তোমার ভালো লাগে? হ্যাঁ, কাল সকালে ডাকতে হবে না তো? কথা ডাক্তার মানে না মানে একজন কলের মজুরকে রোজ সকালবেলা একজন ঘুম ভাঙিয়ে গরম চায়ের কাপ মুখের সামনে তুলে ধরবেন, আর তবে তিনি মিলে যাবেন। এতখানি বিলাস নয় তো? সুতরাং বিলাসিতা বলছে ওই একটাই তো আছে। কেন আর একটাই বা বাদ দিলে কেন? আবার কি মদ, ওটা বিলাসিতা নয় সুতরাং প্রয়োজন। আমি বিশ্বাস করি না।
খুশি কেন এলো রে আমি এত খুশি কোনোদিন হইনি আগে কেন নিজেকে আজ এত নতুন লাগে জানি না জানি না জানি না। লাভলি, চমৎকার গেয়েছেন রেখা দেবী। শুধু চমৎকার না, অপূর্ব, অনবদ্য। ওই হিরণময় কিছু বলছে না যে? না, আমি ভাবছিলাম কথা কইলে সুরের আবেশটা কেটে যাবে, তাই চুপ করে অনুভব করছিলাম। মিথ্যেবাদী, তার চেয়ে বলো না গান তোমার ভালো লাগেনি? এ কি দীপক বাবু, আপনি? মাফ করবেন, আমি মানে স্যার এখনো ফিরেনি। ঠিক বলতে পারছি না। আচ্ছা আপনি আসুন, আমি দেখছি। তুমি ঠিকই বলেছো হিরণময়, সব জিনিসকে নীরবে অনুভব করেই উপভোগ করতে হয়। গুরুদেব সেই জন্যই কোন অনুষ্ঠানের শেষে হাততালি দেওয়া পছন্দ করতেন না। আচ্ছা সুতাপাদি, কি হয়েছে রেখা? তুমি কি মানুষ বলো তো? কেন যতক্ষণ জেগে থাকো কেবল বাড়ির কাজ, আর সময় পেলে বই মুখে করে বসে থাকা ছাড়া কি তোমার কিছু কাজ নেই? আর কিছু কাজ মানে? ও সিনেমা থিয়েটার, পার্টি, পিকনিক, হইচই, তুমি তো জানো এসব আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকালকার দিনে মানুষের জীবন যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তখন এই বাড়িটা চারটি দেওয়ালের মধ্যে তুমি বন্দী হয়ে কাটাও কি করে বলো তো? এই যুগে জন্মালো মনটা তোমার সেই মধ্যযুগে পড়ে রয়েছে, জীবনের কিছু জানলেও না বুঝলেও না। বেশ, মেনে নিলাম। এবার কি বলতে এসেছিলে তাই বলো। বলতে এসেছি দীপক বাবু এসেছেন, তাই তোমার খবরটা দিতে এলাম। কিন্তু কাকাবাবু তো এখনো ফেরেনি। আচ্ছা সুতপাদি, তুমি কি আমাকে এই বোঝাতে চাও দীপকবাবু কেবল বাবার কাছে আসেন আর কিছু না? আর কি থাকবে মানে কি? দীপকবাবুকে আমি লাইব্রেরিতে বসে রেখেছি, তুমি যত শিখতে পারো তাকে সঙ্গদানে ধন্য করো। দেখো রেখা, আজকাল বড্ড প্রত্যুবাদী হয়েছি, তাই না? মা, দীপক, এত দেরি হলো যে? ডাক্তার চৌধুরীর ওখানে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও তাই বুঝি তুমি সরবরাজি এসে দাঁড়িয়ে আছো? আর তোমার মা, নিতান্ত অবুঝ এবং একগুয়ে বৃদ্ধাটি, তিনি বোধহয় থানায় খবর দিতে গেছেন। কি যে সবটাকে ঠাট্টা করে, তোর ফিরতে দেরি হচ্ছে আমাদের ভাবনা হবে না? ভাবনাটা আবার কিছু নেই। তুমি কি এতটুকু বাচ্চা যে হারিজের মতো একটা অ্যাডাল্ট, একটা কলেজের অধ্যাপক, সেই কথাটা কোনো গুরুত্বই দিতে চাও না? অধ্যাপকই হোক আর মহামহোপাধ্যায়ই হোক, মায়ের কাছে সে চিরদিন ছেলেই থাকে। আচ্ছা, মুশকিলে পড়েছে তোমাকে আর তোমার মাকে নিয়ে। চলো যেতে চাই।
পরমারাধ্যা মাতামহী ঠাকুরানী অবগত হও যে আমি অর্থাৎ শ্রীমান দীপক গৃহে প্রত্যাবর্তন করিয়াছি। কাপড় জামা বদলে খেতে আয়, অনেক রাত হয়ে গেছে। তুমি যাও এক্ষুনি। কি ব্যাপার বলো তোমার, আজ এত চুপচাপ যে? একটা কথা বলবো দীপু, রাগ করবি না তো? আরে রাগ করবো কেন, বলো না কি ব্যাপার। বলছিলাম, তিনি তোর বাবা, তিনি যদি আমাদের উপর কোনো অন্যায় করে থাকেন, সেই বিচার করবার অধিকার তো আমাদের নেই বাবা। মা তুমি, তোদের বাপ ছেলে কোনোদিন পরিচয় হবে না এ আমি ভাবতেও পারছি না দীপক। আমার সময় তোলা একটা ফটো আছে আমার কাছে, উঠিস না। না মা, এরপর অন্য যিনি আমার মার উপর এত বড় অবিচার করতে পারেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তিনি আমার কেউ নন। না না, তা হয় না, তোদের বাপ সম্পর্ক, রক্তের সম্পর্ক। তুই বিদ্যান, বুদ্ধিমান, এটা কেন বুঝিস না? একটা কথা জিজ্ঞাসা করি না, তুমিও বা এত করে? স্বামীর মঙ্গলের জন্য বাবা, তার মঙ্গলের জন্য আমি সব দুঃখ কষ্ট হাসি মুখে নিয়ে নিই। কি জানি না, এতখানি মহত্ববোধ আমার মধ্যে নেই। আমি জানি যে সম্পর্ক এই জীবনের মতো শেষ হয়ে গেছে তার জেদ টেনে কোনো লাভ নেই। ওরে দীপক, অমন কথা বলিস নি। এই যে তোর জন্ম পরিচয়, তোর বংশ পরিচয়, এই যে তুই অস্বীকার করবি কেমন করে? না মা, আমি তোমার, সেই আমার সবচেয়ে বড় পরিচয়। এতটা কাল আমি তাই জেনে এসেছি, বাকি জীবনটা আমি তাই জানি, এর বেশি আর আমার কিছু জানবার প্রয়োজন। কি হয়েছে তাবু? কেবলই দেখছি তুই ছটফট করছিস। না না, তুই হতে পারে না। ছেলে বাপের পরিচয় পাবে না, পরিচয় জানবে না, আমি কিছুতেই হতে দেবো না। কি বলছিস তুই? মা, আজ দীপককে আমি ওর কথা বলতে গেছিলাম, কিন্তু ছেলেবেলা থেকে তোমরা সকলে ওর মনটাকে বাপের বিরুদ্ধে এমন ভাবে তুলেছ, সে আজ আমার কোনো কথাই শুনতে চাইল না। এই ভয়ে আমি ওর পরিচয় দীপকের কাছ থেকে গোপন রেখেছিলাম। কি জানি পরিচয় পেয়ে যদি অভিমান হয়, সে ওকে অপমান করে বসে, সে বিচ্ছেদ আর কোনোদিনই কিছু একটা থাকতো। তাতেই বা কি রাজ্যে লাভ হতো শুনি? স্বামীর কর্তব্য, বাপের কর্তব্য পরিদাসে করে দে। না মা না, সব দোষ আজকে তার উপর চাপিও না। বলিনি, কিন্তু তোমাদের কি উচিত ছিল না বিয়ের আগে সবকিছু তাকে জানিয়ে দাও? কি বললি? আমি যে জন্মের মতো অন্ধ হয়ে যাব এ কথা ডাক্তারেরা বাবাকে তো অনেক আগেই জানিয়েছিলেন। তাহলে তোমরা তাকে জানাওনি কেন? আমার কাছে বা গোপন করেছিলে কেন? আর যদি আমি না হয়ে উনি জন্মের মতো অন্ধ হয়ে যেতে, তাহলে তোমার কি মনে হতো মা? জীবন ধরে এই লজ্জা অপমান আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। স্বামী ত্যাগ করে গেছে, আমার ছেলে তার বাপের পরিচয়টুকু জানে না। তুই এত বড় কথাটা বলতে পারলি? আমরা যা করেছি সে তো তোরই মুখের দিকে, তোরই সুখের জন্য। আমার সুখের জন্য? আমার মুখের দিকে পারলে কি মা তোমার মেয়েকে সুখী করতে? তার চেয়ে অন্তত যদি আমাকে সত্যি কথা একবার বলতে। মা, আমার কথা শুন, আমার কথা শুন করে কিছু বলছে না। কি আবার বলবো? আমার যা বলবার কথা তা ওই সমুদ্রের ঢেউগুলোই তো বলে দিচ্ছে। অত কাব্য বুঝি না, সোজা কথা বলো। বলছি যে আমার ভাবনাগুলো তোমার মনের দরজায় বারবার আছাড় খেয়ে ফিরে আসছে, ঠিক ওই ঢেউগুলো। কিন্তু তবু তুমি আর কত চাও? অনেক অনেক চাই। আপনাদের ডাকছেন।
হ্যাঁ, কি তোমরা যে বাড়ির ভিতরে আসতেই চাও না? কটা বেজেছে খেয়াল আছে? কি জানেন মাসিমা, খোলা আকাশের নিচে সমুদ্রের গান শুনতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সময়টা বুঝে থেমে গেছে। শুধু কাব্য চর্চা করলে তো আর পেট ভরবে না। আগে খাওয়া দাওয়া ছেড়ে নাও, তারপর যত খুশি কাব্য করো, আমি একটু আপত্তি করবো না। তাহলে মোটামুটি ওটা ঠিকই আছে, কি বলো দীপক? হ্যাঁ তাহলে ফোর্থ চ্যাপ্টারটা ধরা যাক। সুতপা, গলাটা কিরম যেন আটকে যাচ্ছে মা, আর এক কাপ। 5 কাপ হয়ে গেছে। আর এক কাপে তেমন কোনো ক্ষতি হবে না মা, কি বলো দীপক? দেখো দীপক, আমি বলি কি তুমি কোনো একবার ইউরোপটা ঘুরে এসো। ইউরোপ হচ্ছে আধুনিক জ্ঞানের তীর্থশালা। কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন স্যার। অত টাকা? ধরো আমি যদি তোমার টাকার ব্যবস্থা করে দিই। আপনি? না স্যার, তা হয় না। কেন হয় না দীপক? আপনার বড় ছেলে বিলেতে রয়েছেন, তার সমস্ত খরচ তার উপর। না না, তুমি যে ভাবছো তা মোটেই নয়। তাছাড়া এত টাকা যোগান দেওয়ার সামর্থ্যই বা আমার কোথায়? দেখছো তো ছেলেকে বিলেত পাঠিয়ে হিমশিম খাচ্ছি। কথাটা তোমাকে খুলেই বলি, দেখো আমার এক বন্ধুর কিছু টাকা তার মেয়ের বিয়ের জন্য আমার কাছে গচ্ছিত। ধরো তুমি যদি। না স্যার, তা সম্ভব না। কেন সম্ভব নয় দীপক? আমি বলছি সে মেয়ে সব দিক থেকে তোমারই উপযুক্ত। না স্যার, সে কথা নয়। তবে ও, তুমি টাকা নেওয়ার কথা ভাবছো? আরে এ তো তুমি নিজে নিচ্ছ না, তারাই সন্তুষ্ট চিত্তে দিচ্ছে তাদের জামাইকে। আমায় মাফ করবেন স্যার, আমার পক্ষে আপনার এই প্রস্তাব গ্রহণ করা একেবারে সব নয়। না স্যার, কিন্তু এর বেশি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না স্যার। আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। চললেন? হ্যাঁ। আচ্ছা, তুমি হঠাৎ কোথাও উদা হয়ে গেছিল বলো তো? সেই খেয়াল আছে আপনার? সবসময় যে সব দিকে লক্ষ্য থাকে তা নয়, কিন্তু আমি অনুভবই বুঝতে পারি। একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? আমাকে দেখলে খুব রাগী মানুষ বলে মনে থাকে? বলো, কি বলবো? একটু আগে কাকাবাবু আপনাকে যে প্রস্তাব করেছেন, আমি কিন্তু সব শুনেছি। আমার উত্তরটাও নিশ্চয়ই শুনতে পেয়েছি। তা শুনেছি, কিন্তু কাকাবাবু তো এমন কোনো কঠিন প্রস্তাব করেননি। আপনি যখন জীবনে উন্নতি করতে চান। আমার একটা কথা জবাব দেবে শুধু? বলুন। ধরো আমার জায়গায় যদি তুমি হতে, এই প্রস্তাব রাজি হতে পারতে। কিন্তু অনুগ্রহের দান যেভাবে আসুক না কেন, সেটা অনুগ্রহের দানই থেকে যায়, নয় কি? আমি অতটা ভেবে বলিনি। আপনি বড় হবেন, আপনার উন্নতি হবে, এই কথাটাই আমার মনে ছিল। আমি তাহলে চলি। হ্যাঁ, তোমরা তো হ্যাঁ, খোকা বিলে চলো না। না গেছে। যাক, নিশ্চিন্ত হলাম। কলেজে যাওয়ার পথে ব্যাংকে একটা ইনস্ট্রাকশন। আমি বলছি লেখাপড়া শিখবে, পড়। না, আমি বলছি ঘোড়া কর। না, লেখাপড়া শিখবে, পড়। না, আমি বলছি ঘোড়া করবে। হ্যাঁ, লেখাপড়া সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? তোমার আছে? তোমাদের ফ্যামিলিতে কেউ লেখাপড়া শিখেছে? আমাদের মাঝে থাকে আমি জানি।
আবার তর্ক করছো? আমি বলছি লেখাপড়া শিখা। দাদা কাকে বলছো? আমার কাকে বলবো? একে বলছি। ও একা বৌদিকে? হ্যাঁ। আমি ভাবলাম তুমি পাড়ার 5 জনকে শোনাচ্ছি। তা কি করবো? না, পাড়ার ও পাড়ার মোড় থেকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনছে যে দেবতা যেমনটা বলে কি আমাকে স্কুল চালিয়ে দাও, লেখাপড়া কিছু দরকার নেই। যত সব রাবিশ। কি বললে রবি? ছেলেরা লেখাপড়া থেকে 2 পয়সা রোজগার করে আনবার জন্য, মেয়েরা থেকে কি করবে? ওর ব্যাংক তো দুনিয়ার খবর রাখবে কি করে? এই যে মেয়েরা সব ট্রামে বাসে ঝুলতে ঝুলতে লাল দিঘি যাচ্ছে, তারা পিকনিক করতে যাচ্ছে। দাদা আমি তারা রোজগার করছে না। কি আমার বুদ্ধি দেখি, বিয়ের পর সে রোজগারের পয়সা তো মেয়ে ছোট বাড়িতে গিয়ে উঠে, তাতে বাপ মায়ের সুবিধাটা কি হচ্ছে শুনি? না হচ্ছে না। উঠায় উঠায় বলছে। জাগো মা, জাগো। বাড়ি বাবারে পড়তে বলেছে, কার কথা শুনবো? এই তো বইতেও তো লেখা রয়েছে যে পিতা মাতার অবাধ্য হইও না। ওদের আর কি লিখে দিয়ে তো খালাস, এখন আসুন মেয়ের সাথে করো। ডেকে আনি গে না, ওই দেখো ভদ্র লোক কি করিস নি? আমি হচ্ছে আমার জ্বালায়। হ্যাঁ, আমাকে নিয়ে তো তোমার যত জ্বালা হচ্ছে। এই ওঠ, ওঠ বলছি। আনছে দেখো, বস্তা আছে। থাকো তো, যা হচ্ছে খেয়ে যাবে। আচ্ছা কি বুঝলি? খুবই গোলমেল। তা কাজ করো না দাদা, বৌদির সঙ্গে একটা পঞ্চশীল চুক্তি করে ফেলো না। মানে ওই সব অবস্থার নীতি, কোনো নীতিও মানবে না। যেভাবে চেঁচাচ্ছে সমানে সেইভাবে চেঁচিয়ে যাবে। আরে তুই ওকে জানিস? বাবা তুই যাই বলো, চেঁচামেচি করুন কি যাই করুন, বৌদি মন খুব ভালো। হ্যাঁ না না, সেটা মানো কিনা বলো। না না মানো কিনা? চা হয়ে গেছে, খাবে এসো। যাই, আমিও তো কারখানা থেকে ডাকলে ঠাকুর তো দূর। বাবা তুমি তো গোড়াতেই গলদ করে বসে আছো। না না, তুমি তো গ্রামারই ভুল করেছো। ধরো গৌরবে বহু আছে, কিন্তু কলহে কোনো তো 1 বছর। সেটা না ডাকলে তো আমি যখন দেখি না না দাদা দেখি না না। আরে আমার নাম বলে তোমার দাদা তুমি বলো। আচ্ছা সুষমা, অন্তর বলে কি কোনো পদার্থই তোমার নেই? এতদিনও কি দুঃখিনী মেয়েটার উপর তোমার এতটুকু দয়া মমতা হলো না? না, হলো না। আর অত দরদ যে তোমার কেন তা আমি বুঝি। সুষমা, হ্যাঁ, বন্ধুর মেয়ে। কেমন বন্ধু তা আমার জানতে বাকি নেই। এইসব তুমি কি বলছো সুষমা? না বুঝার ভান করে লাভ কি? নেহাত আমার ছোট মন নয় বলে আমি মুখ ফুটে এতদিন কিছু বলিনি। তা শুধু মেয়ে কেন, মেয়ের মাটিকে নিয়ে এলে তো পারো। কষ্ট বললেই পারো, বিদায় হও। চুপ করো, দয়া করে চুপ করো। কেন কেন চুপ করবো বলতে পারো? আমি অনেক সয়েছি। বেশ, তা তোমার যা খুশি করো, যা খুশি বলো, আমি এখান থেকে চলে যাই। এগুলো গাড়িতে দিয়ে দাও। পয়েন্টগুলো ভালো করে নোট করেছে তো? আগে হ্যাঁ। তোমার বাবাকে বলবে ওই পয়েন্টগুলোর ওপর তার ওপিনিয়ন পেলে আমরা আপিল করবো কিনা স্থির করবো। আজ রাতেই বাবাকে আমি রিমাইন্ড করে দেবো। আমাকে একটু বেরোতে হবে, একটা কনসালটেশন আছে। লিলি বাড়িতেই আছে। ওই যে লিলি, তোমরা বসে গল্প করো, আমি চলি। বাবা, আর তোমার আসবার সময় হলো? কি করি বলো না, এতক্ষণ তোমার বাবার সঙ্গে একটা নিয়ে বসে বড্ড দেখে বেশ তো, সে না হয় আজকের কথা, কিন্তু এতদিন তুমি ছিলে। এতদিন একটা কাজে বাইরে, মানে সুপ্রিম কোর্টে একটা কেস নিয়ে বাবার সঙ্গে যাওয়ার সঙ্গে তোমার খাওয়া দিতে পারি। আর তাছাড়া আমার মতন একজন সামান্য লোকে হয়তো তোমার মনেই নেই, তাই আর খবর দিই। দেখো, ওইসব ব্যারিস্টারি কাজে ছাড়ো। তুমি ভুলে যেও না যে আমার বাবাও একজন আগ্রহী। কষ্ট বলোই না যে আমার কথা তোমার মনেই ছিল না। তুমি বিশ্বাস? কি বিশ্বাস করো? আমি হেল্পলেসলি তোমার। সবার উপরে ছিল সত্য যারা, সেই মানুষকে করে দিলে টাকার গোলাম। সবার উপরে ছিল সত্য যারা, সেই মানুষকে করে দিলে টাকার গোলাম। দিন দিন সাধারণ জ্ঞানটুকু লোপ পাচ্ছে তোমার। নেশা করেছে, সেটাকে জোর গলায় প্রচার করতে হবে, তাই গান ধরা হয়েছে না? ভদ্র পাড়ার মধ্যে সব লোক হাসাছি নাই বা করলে?
Sorry. রাগ হয়ে গেল? না, রাগ হতে যাবে কেন? তবে হুঁশ তো নেই, তাই মনে করিয়ে দিচ্ছি। রাত 1টা বাজে। তোমার চোখে ঘুম না থাকলেও আমার চোখে আছে। সরি। কি জানো সুতপা, মেশিনের সঙ্গে থেকে থেকে না আমারও কেমন মেশিন হয়ে গেছি, বুঝেছো? মেশিন চালু রাখতে গেলে যেমন তাদের পরিষ্কার করতে হয়, তেল দিতে হয়, আমাদেরও তাই। সবার মধ্যে আমাদের তেলটা পাওয়া যায় হাজিখানা থেকে। তোমরা বড় নেশা করি। নাও, এটা হচ্ছে চালু রাখ। এই রাত দুপুরে তোমার লেকচার শুনবার সময় আমার নেই, আমি শুতে যাবো। এই কোথায় যাচ্ছ? কি আসছো? আসল জিনিসটা তোমাকে এখনো দেখানো হয়নি। এটা ধরো, ধরো, খোলো। কুইক কুইক। কেমন হয়েছে? আরে পাড়ের ডিজাইনটা কেমন হয়েছে বলো? ভালো, ভালো। কত ভালো? খুব ভালো। দেখ, ডিজাইনটা না আমার তৈরি। জীবনে এই বোধহয় তুমি প্রথম কিছু করলে, তাই না সুকুমার? হ্যাঁ। করতে হয়তো অনেক কিছু পারতে হতে পারে। ছেলেবেলা থেকে হাত পা বেঁধে একেবারে স্ট্যাম্প করে দিয়েছে, গুড ফর নাথিং। এসব করার পরে বুঝিয়ে দেবো। শাড়িটা তোমার জন্য এনেছি। তোমার হয় না? আরে না না না, তুমি যা ভাবছো তা না। শাড়ি আমি গাঁটের পয়সা খরচ করে নগদ দাম দিয়ে কিনে এনেছি। তা বেশ করেছো সুকুমার, তুমি বুঝতে পারছো না এ বাড়িতে কেনই কাকিমা আছেন রেখা। আজকে শুধু ভাই মাঝরাতে হঠাৎ আমি হো হো করে অট্টহাসি হাসি, সেটা কি শুনতে খুব ভালো লাগবে? হাসি কি হলো? আরে বাবা, জর্জেট নয়, সিফন নয়, নাইলন নয়, টুইঙ্কেল নয়, একটা পুরা শাড়ি। আরে এটা যদি হাতে করে ওদের সামনে দাঁড়াই না, একেবারে হাত পেয়ে মানে দুটো অপঘাত হবে, মা মেয়ে। আর যুগপট কুপকার। তা হোক, এ শাড়ি তুমি ফেরত, এটা আমি কিছুতে নিতে পারবো না। নিতে পারবে না? নিতে পারবে নাকি? তোমার জন্য এনেছি, নেবে না? মানে নাও। সুকুমার, আগে নাও বলছি। সুকুমার, আগে নাও। সুকুমার, ছি ছি ছি, বাচ্চা ঘেন্নার মাথা একেবারে খেয়ে বসে আছো। এটা ভদ্রলোকের বাড়ি। সব কি বলছো তুমি মা? থামো, কারখানায় কাজ করতে করতে তুমি যে এতটা নিচে নেমে গেছো আমার ছিল না। তোর ভদ্র কোথাকার। কিন্তু মা, তুমি বা মাঝরাতে এই ঘরে এসে কোন সভ্যতা, কোন শিক্ষার পরিচয় দিচ্ছ? চুপ করো তুমি। মা, সুকুমার বাড়ি ফিরলো, তাই দরজাটা খুলে দিয়ে তাই বুঝি হাত ধরা খাইয়ে পড়ি আমি কাল সাপ পুষেছিলাম, গলায় দেবার মতো দড়ি দেবো না। কি বলবো, তুমি আমার মা নইলে নইলে ঘা কত লাগিয়ে দিতা, তা দেবে না। গুণধর সন্তান যে তুমি আমার। মা। দেখবে মনের আয়নায় দেখ, মুখে শুধু কালচারের বড়াই করা, তোমরা মনটা পরিষ্কার করতে পারো নি। তোর কথা তুই আমায় বলবি? বেরিয়ে যা, বেরিয়ে বলছি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আদেশটা তোমার বাহুল্য মাত্র, তুমি না বললো সুকুমার চৌধুরী এরপর আর এই বাড়িতে থাকতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যা, তাই যা। কাল সকাল উঠে তোর মুখ যেন আমাকে না দেখতে হয় বলে দিচ্ছি। এত রোটে যাচ্ছ না, তুমি আর বাধা দিও না সুতপা। তোমাকেও হয়তো আমার সঙ্গে আমি বলতাম, কিন্তু আজকের এই শকুনিয়াটা এত অসভ্য, এত সেলাম পৃথিবী আর সেলাম, অনুযোগ অভিযোগ পৃথিবী তোমায় শুধু জানাই সেলাম।
অনুরূপ অভিযোগ কিছু নয়। পৃথিবী তোমায় শুধু জানাইছিলাম, তোমায় জানাইছিলাম, সবার উপরে ছিল সত্য যারা, সেই মানুষকে করে দিলে টাকার গোলাম। ছিলাম ছিলাম পৃথিবী তোমায় শুধু জানাইছিলাম। আসল কে আর কেউ চাই মুখোশ বিনা কোনো মুখ সমাদর পায় না। আসল কে আর কেউ চায় না বাহারি মুখোশ বিনা কোনো মুখ সমাদর পায় না। আজকে আর কেউ চায় না স্নেহ প্রীতি ভালোবাসা, তাই শুধু দুরাশা। মানুষ ভুলেছে মানুষেরই দাম, সবার উপরে ছিল সত্য যারা, সেই মানুষকে করে দিলে টাকার গোলাম। ছিলাম ছিলাম পৃথিবী তোমায় শুধু জানাইছিলাম। স্বার্থের দাস ক্ষতি সকলেই সই দিয়ে যায়, শুধু ধর্মের কল ছাড়া সব কিছু ধরে এই যুগের হাওয়ায়, এই যুগের হাওয়ায়। নেশা বিনা গতি নেই কিছুতে, গতি নেই আলো ভেবে ছোটে মন, রং ভরায় আলে আর কিছুতে। বাস নেশা বিনা গতি নেই কিছুতে, আলো ভেবে ছোটে মন, রং ভরায় আলে আর পিছুতে, ছোটে মন আলে আর পিছুতে। জীবনের এই হাটে কেউ কিছু চেনে না, নকলকে পেয়ে ভাবে আসল পেলাম। সবার উপরে ছিল সত্য যারা, সেই মানুষকে করে দিলে টাকার গোলাম। ছিলাম ছিলাম পৃথিবী তোমায় শুধু জানাইছিলাম, তোমায় ছিলাম। তুমি মোটঘাট নিয়ে এত রাত্রে ব্যাপার কি? বলছি গোপেন্দা কোথায়? আপনার নাইট ডিউটি। তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ চলুন, কদিন এখানে থাকবো বৌদি। তা বেশ তো, থাকো না। হঠাৎই দুর্মতি? দুর্মতি? তা নয় তো, কোঠা বাড়িতে পাখার তলায় আরামে বাস করে মজুরি করা, সেটা আর একটা জিনিস। তার মধ্যে বেশ একটা কাপি কাপি ভাব আছে। কিন্তু এখানে কুলি মজুরির সঙ্গে বাস করা তোমার সহ্য হবে কি? আচ্ছা সত্যি কথা বলো দেখিনি, তুমি নিশ্চয় রাগারাগি করে এসেছো না? হ্যাঁ, আর কোনোদিন ঠিক না। অর্থাৎ যতদিন বাবা মা নিজে না ডেকে নিয়ে যাচ্ছেন গাড়ি করে। বৌদি, এই কেন যে গোবেন্দা হঠাৎ হঠাৎ খপ খপ করে খেপে ওঠেন আমি এখন বেশ বুঝতে পারছি। অল্প কথায় মানুষের ধৈর্যকে একবারে বয়লিং পয়েন্টে তুলে দেওয়ার ঈশ্বর দত্ত ক্ষমতা আছে আপনার, যার পরে বেশ ঢাকাতে দিতে ইচ্ছে বলি। খাওয়া দাওয়া হয়েছে কি? হ্যাঁ
অর্থাৎ না, এই তো? বাবা হ্যাঁ মানে যে না প্রথম জানলুম। হ্যাঁ হ্যাঁ, জানবে জানবে। তোমার দাদার পাঠশালা আরো দিন কত পড়ো, তখন আরো অনেক কিছু জানবে। আপনি আমাকে ঘুমোতে দেবেন? ঘুমো ঘুমো। তোমার চাই নিতি? এই দেখো, ওঠো। রাঘুরাম, বেলা হয়ে গেছে, ওঠো না। আরে বাবা তখন বৌদি রাতে ঘুম হয়েছিল? কপালে দুর্ভোগ থাকলে কে খণ্ডাবে বলো? দুর্ভোগ কি বলছি তো ঘুমোচ্ছিল। না, তবে চাটা খেয়ে নাও। দেখি রে সাত সকালে তুই এখানে? সাত সকালে হবে কেন? ও তো কাল রাত্রি থেকে এখানে এসে আছে। মানে মানে আবার বাড়ি থেকে ঝড় করে চলে এসেছে বোধ হয়, জিজ্ঞেস করে দেখ। কি রে ব্যাপার কি? আরে যারা না পাওয়া পর্যন্ত এখানেই থাকবে। কেন বাড়িতে কি হলো? পোষালো না তো বুঝলাম, কিন্তু গুলি মারা তোমার কিন্তু তোমার আপত্তি না থাকলে আমি বরাবর এখানেই থাকবো। থাকবি? আর কথা আছে। কথা কি? আমি থাকবো একটা শর্তে। কি? আমার খরচের টাকা তোমায় নিতে হবে। তাহলে এখানে শোনা, আমি বলছি মিলের কাছে প্রাণকেস্টার হোটেল আছে। হোটেলে খাওয়া মানুষ খেতে পারে না, কিন্তু তোমার এত আপত্তি কিসের করবেন? লোকের বাড়িতে একটা পেইং থাকে না, একটা বিলেতে, বিলেতে আছে। না বিলেতে তুই তো আমি বৌদির সঙ্গে কথা বলে বুঝতে পারি। কাকা বাবু, কে সুতপা? হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ফার্স্ট ভলিউম বইটা যে তোমার? আপনাকে আমি ঘুমোতে যাবার কথা মনে করিয়ে দিয়ে যায়নি বলে সারা রাত এরকম জেগে কাটিয়েছেন? না কাটাকাটি বিশেষ কিছু হয়নি। দেখ না, দেখ তো কপি করতে একটু কষ্ট হবে না। ডাক্তার মুখার্জি আপনাকে বারবার বারণ করেছেন চোখে কোনো রকম স্ট্রেন করবেন না। আর আপনি এরকম। হ্যাঁ ডক্টর মুখার্জি বলেছিলেন বাকি, কিন্তু ব্যাপার হয়েছে কি জানিস? রোজই ঘুমোতে যাবার আগে আপনাকে একবার দেখে যাই, কিন্তু কাল কাকা বাবু। কি হয়েছে সুতপা? তোকে দেখে মনে হচ্ছে তুইও কাল সারা রাত ঘুমোসনি, মুখখানা শুকনো শুকনো লাগছে। কি হয়েছে মা? কাকা বাবু, কাল রাতে সুকুমার বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কেন? কাকিমার সঙ্গে কথা কাটাকাটি করে। ব্যাপারটা অবশ্যই আমাকে নিয়ে। আমার উপর রাগ করে কাকিমার সুকুমারকে। সবই আমার অদৃষ্ট মা, সবই আমার কর্মফল। কাকা বাবু, কোন একটা স্কুলে আমার একটা কাজ জোগাড় করে দিন। বিয়ের পরীক্ষাটা আমি প্রাইভেটই দেবো। কিন্তু তুই কেন এ বাড়ি থেকে চলে যাবি মা? ওরা জানে না কার দোয়াইতে কে এ বাড়িতে বাস করছে। কিন্তু কাকা বাবু, আমি। তুই কিচ্ছু ভাবিস না মা, কিচ্ছু ভাবিস না। আমি শিগগির একটা ব্যবস্থা করছি। না আর দেরি করে ঠিক হবে না, আর দেরি করে ঠিক হবে না। পুজো দিতে তোমার একটু দেরি হলো কেন মা? পথে আরো একটা কাজ সেরে এলুম মা। দীপকের জন্য একটি মেয়ে দেখে এলুম। কোথায়? বাগবাজারে। আমাদের পাশের বাড়ির গিন্নি খোঁজটা দিয়েছিলেন। মেয়েটি কলেজে পড়ে। বাপের অবস্থা অবশ্য তেমন ভালো নয়, কিন্তু মেয়েটি আমার ভারী পছন্দ হয়েছে মা। দীপকের সঙ্গে বেশ মানাবে। বেশ তোমার পছন্দ হয়েছে?
দীপকও দেখে আসো। হ্যাঁ সে তো বটেই, আজকালকার ছেলে। আমি মেয়েটির একটি ছবিও এনেছি, দীপকের টেবিলে রেখে দিই। ও আগে দেখুক, তারপর জিজ্ঞাসা করলে বলা যাবে, কি বলিস? সেই ভালো। এই নিন, আমার কাছে যা কাগজপত্র ছিল দাও। আপনি দেখে নিন, তারপর কাকাবাবুকে দেবো। কাকাবাবুর ফিরতে বোধ হয় একটু দেরি হবে। আমি আপনার জন্য চা করে নিচ্ছি। দিগন্তে যেথা আলোর দিশারি, আহ্বান তার দিয়েছে প্রসারী। আমি দূর হতে চাহিয়া দেখেছি, পারিনি যে দিতে সাড়া। অন্তরে মোর ঘিরেছে হতাশা, সেথা আশা নাই, নাই ভালোবাসা। বন্ধু আমার কত দূরে আছো, ভেঙে দাও এই কারা। কি হলো? কবে থেকে কোনো ভুল পেলেন? না, এখনো পাইনি। কবিতাটা চমৎকার হয়েছে, কিন্তু এত হতাশার সুর কেন? কবিতা? আপনি কি কবিতা লিখছিলেন? পাঠ করছিলাম একটি মহিলা কবির লেখা। এ কি, এটা আপনি কোথায় পেলেন? দিন, ওটা আমাকে দিয়ে দিন। কিন্তু সুদূর দিগন্তে চেয়ে না থেকে একটু কাছাকাছি কেন খুঁজলেন না সুতপা? বন্ধু হয়তো কাছেই কোথাও আছে। মা, এই ফটোটা কার? মেয়েটিকে তো পছন্দ হয়? পছন্দ হয় মানে? এই ভদ্র মহিলা? তো দিদিমার মেয়েটিকে খুব পছন্দ। তার ইচ্ছে ওর সঙ্গে তো বিয়ে হয়। বিয়ে? হ্যাঁ। কেন রে, বিয়েটা করবি না? কি রে, চুপ করে আসিস যে? না মা, অনুরোধ তুমি আমাকে করো না। কি বলছিস তুই দীপক? তোর বউ নিয়ে ঘর সংসার করবো, এই আমার কতদিনের স্বাদ। না মা, তা হয় না। বিয়ের ব্যাপার মানে গোড়াতে তো সেই বংশ পরিচয়ের প্রশ্ন। এটা তুমি কেন বোঝো না? যিনি আমাদের চিরজীবনের মতো ত্যাগ করে গেছেন, কেন কেন তাকে আমরা স্বীকার করে নেব? দীপক, কেবল একটা দিক দেখে তুই তার বিচার করিস নি বাবা। তুই তো তার সব কথা জানিস না। জানতেও চাই না। এই 24টা বছর ধরে আমরা বেঁচে রইলাম কি মরে গেলাম, তার খোঁজ নেওয়া পর্যন্ত তিনি দরকার মনে করলেন না। তিনি খোঁজ নিয়েছিলেন কি না নিয়েছিলেন সেটা তো আমরা জানি না বাবা। তিনি যখন আমাকে বাবার কাছে রেখে চলে গেলেন, তারপরে আমরা কলকাতা ছেড়ে চলে যাই। কিন্তু পৃথিবী ছেড়ে তো চলে যায়। ইচ্ছে থাকলে অনায়াসে তিনি আমাদের খোঁজ নিতে পারতেন। মা, আমাদের দুঃখ, আমাদের আনন্দ, আমাদেরই থাকলো। বাইরে থেকে কেউ এলে একদিন না একদিন সব সত্যি কথা জানবে। বললেও মনে মনে সে যদি কোনোদিন অবিশ্বাস করে না, তাহলে সে লজ্জা আমরা সইব কি করে? বলো মা, বলো। হ্যালো হ্যালো, কে রামদাস? হিরণমা ফিরেছে? এখনো ফিরবি? কি হয়েছিল রেখা? কাকে এত ফোন করছিস? হিরণমার আসবার কথা ছিল, কিন্তু এখন এলো না। কাজ কর্মে আটকে পড়েছে হয়তো। আর তাছাড়া জুনিয়রদের ভিতরে আজকাল খুব ভালোই প্র্যাকটিস হচ্ছে শুনে। কিন্তু ওর সঙ্গে আমার খুব দরকার, করতেই হবে। আমি বরং ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসি মা। হঠাৎ কি? আর তাছাড়া যাবি বা কি করে? গাড়িতে এখনো ফেরেনি। ও আমি একটা ট্যাক্সি করে যেতে পারবো। কিন্তু কে কে যাচ্ছে
বলবি তো? সে তুমি চিনবে না মা, আমার কলেজ ফ্রেন্ড। কোথাও কিচ্ছু নেই, হঠাৎ একদিনের মধ্যে পুরী যাওয়ার শখ থাকলো সব। কি যে করিস তোরা? লক্ষ্মীটি মা, তুমি অমত করো না, 2 দিন বইতো না, তুমি বাবাকে বলে একটু রাজি করিয়ে দাও না। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে এখন। আমি যখন বলছি তখন তার মত নেবার কোনো দরকার দেখি না, কিন্তু 2 দিনের বেশি যেন না হয় রেখা। না না, তুমি দেখে নিও। দিদিমণি আপনি? তোর দাদাবাবু কোথায় রে মধু? দাদাবাবু? হ্যাঁ। ও তাড়াতাড়ি ওনারও কেছে। আর কে এসছেন? আরেকজন দিদিমণি, দাদাবাবু লিলি বলে ডাকছিলেন। লিলি? লিলি? আপনাকে আগে স্নানের জল দেবো না চা দেবো? না, কিছু লাগবে না, তুই এখন যা। দিদিমণি, দিদিমণি আপনি স্নান করে দুটি খেয়ে নিন দিদিমণি, দাদাও ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আমার কিছু দরকার হলে তোকে খবর দেবো। আচ্ছা হিরণমা, রেখা যখন আমাদের বিয়ের কথা শুনতে পাবে, সত্যি ওর জন্য আমার ভীষণ দুঃখ হচ্ছে। আমি বলবো ওটা তোমার দুঃখের অপচয়। এমন নির্লজ্জ হ্যাংলামি আমি জীবনে দেখিনি। কমাছিল অনেক কষ্ট করে, তারপরে কে ওখানে? আমি। এটা আমাকে দেখাচ্ছ কেন? এটা তো নিজেই পড়ে দেখলে। নেমন্তন্নটা করেছে ডক্টর আর মিসেস চৌধুরীকে। এত বড় একটা রিসেপশন, গভর্নর আসছেন, ফরেন কাউন্সিলর থেকে সবাই আসছেন। ভালো, তা আমার যাওয়া হবে না, তোমরাই যাও। যেতে হলে আমাকে একাই যেতে হয়, রেখা তো নেই। রেখা নেই? কোথায় গেছে? পুরী গেছে। পুরী গেছে? বয়সটা মেয়ে একা পুরী গেল আর তুমি তাকে যেতে দিলে? একা বা কি, হিরণময়ের সঙ্গে গেছে। দেখো সুষমা, কোনোদিন আমি তোমার বা তোমার ছেলে মেয়েদের কথা থাকি না বা থাকবার ইচ্ছা আমার। কিন্তু যতক্ষণ আমার সম্পর্ক নিয়ে তোমরা এ বাড়িতে আছো, ততক্ষণ ইচ্ছে হোক অনিচ্ছে হোক কালি ছিটুলে সেটা আমার গায়ে লাগে। কি বললে? আমরা তোমার গায়ে কালি ছেটাচ্ছি? কি বলতে চাও তুমি? যাচ্ছ না সুষমা? আমার খুশি, সোসাইটিতে 10 জনের সঙ্গে একটু মেলামেশা করলে যদি কালি ছেটে না হয় তাহলে রান্না শুতে পারে, আত্মহত্যা করে ছাড়া আমার আর কোনো পথ নেই। কি রেখা, এসব কথা ভাবাও পাপ। মেয়ে হয়েছি বলে কি পুরুষের সব অত্যাচার সহ্য করতে হবে? কেন, তোমাকে নিজের দাঁত আদায় করে এতটুকু জোর নেই তোমার? কিন্তু সে হয় না সুতাপাতি। সে যখন স্বেচ্ছায় আমাকে গ্রহণ করতে পারলো না, তখন যেতে গিয়ে নিজেকে তার হাতে তুলে দেব। তোমার অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বেশ, তোমাকে কিছু ভাবতে হবে না, যা করবার আমি করবো। না না, তুমি সেখানে সুতাপাতি। আমার পাপের কাছে আমাকে নিজেকেই করতে হবে। সুকুমার, সুকুমার, রেখার খুব বিপদ। সুকুমার, রেখা মানে পার্টিতে নাচতে গিয়ে
পা ভেঙে কিন্তু কি হয়েছে? সে আমি মুখে বলতে পারবো না, চিঠিতে সব লিখে এনেছি। বদমাস কথা, বিয়ে করবে না, বিয়ে করবে না মানে আমি উচিত শিক্ষা দেবো। সুকুমার, এসব ব্যাপারে মাথা গরম তুমি বাড়ি যাও। হিরণময় বাবু, কি ব্যাপার, কি হয়েছে? What's all this row about? যাও, কি হয়েছে হিরণময়? না, আপনি বোধহয়, আমি ডক্টর ভবেন্দ্র চৌধুরী ছেলে সুকুমার। আমার বোন রেখাকে নিশ্চয়ই আপনি চেনেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি হিরণময় বাবুকে বলতে এসেছি যে রেখাকে বিয়ে করতে তিনি বাধ্য। ইলেকট্রনের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিন। সারা গড সেক বিহেভ ইয়োরসেলফ। হ্যাঁ, তুমি কি বলছিলে বলো তো? আপনার এই শিক্ষিত ছেলেটিকে আপনি জিজ্ঞাসা করুন তো, রেখার ভালোবাসার সুযোগ নিয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে। দাও দাও হিরণময়, সমস্ত মিথ্যে কথা। এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করতেছে। ব্ল্যাকমেল? আপনাকে কি মনে করিয়ে দিতে হবে যে রেখা আমার বোন? ধরে হারিয়ে না সুকুমার, আমাকে জিনিসটা ভালো করে বুঝে নিতে দাও। হিরণময়, ওর সব কথা তো তুমি শুনলে, তোমার কিছু বলবার আছে? নাথিং, সমস্ত মিথ্যে কথা। মিথ্যে? নির্লজ্জ কথা কথা। দিনের পর দিন প্রেমের অভিনয় করে একটা মেয়ে সর্বনাশ করে। শোনো শোনো সুকুমার, শোনো, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার অভিযোগ যদি সব সত্যি হয় তাহলে তাহলে হিরণময় আমার ছেলে হলেও আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। দেখো, এখন তুমি বাড়ি যাও, আমি আমি কাল সকালে নিজে গিয়ে ডক্টরের সঙ্গে দেখা করব। তুমি এখন যাও। জি হিরণময়, কাল সকালে তুমি আমার সঙ্গে ডক্টর চৌধুরীর বাড়িতে যাবে, আর অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে রেখাকে বিয়েও তোমাকেই করতে হবে, এটা জেনে রেখো। আপনি বুঝতে পারছেন না, এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে জব্দ করতে চাইছে। বেশ তো, তার বিচার কাল সামনাসামনি হলেই হবে। আমি যেতে পারবো না। যেতে তোমাকে হবেই, আর আমি যদি উচিত বিবেচনা করি তাহলে বিয়েও তোমাকে নিশ্চয়ই করতে হবে। জীবন, সম্মান আর সত্য, এই দুটোকেই আমি সব থেকে বড় জেনেছি। আর তোমার জন্য তা যদি আমাকে হারাতে হয় তাহলে আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না, কিছুতে না। বসে কেন? নেমে এসো। আচ্ছা, ডক্টর চৌধুরী কি? হ্যাঁ, উনি আছেন, কিন্তু আমার তার সঙ্গে একটা বিশেষ দরকার, এক্ষুনি দেখা করতে হবে। আসুন। এসো। একটু বসুন আপনারা, আমি কাকাবাবুকে ডেকে আনছি।
I'm sorry, Dr. চৌধুরী। কিছু হলো না, স্টমাক পাম্প করে সমস্ত গেল না। আমি জানতাম ডক্টর সেন যে সত্যকে কখনো দেওয়া যায় না, আর পাপ কোনোদিন নির্মূল করা যায় না। Very sad. I wish I could lay my hands on that young man. কি করলে তুমি? একটিবার আমার কাছে গিয়ে দাঁড়ালেন না কেন? একবার মুখ ফুটে বললে না কেন মা? আমি কি তোমাকে ঘরে নিয়ে যেতে এসেছি? রেখা মা, সমস্ত মিথ্যা অভিযোগ, তাই না? যাও, যে ক্ষমা চিনাও, প্রায়শ্চিত্ত করো, এখনো হয়তো সময় আছে। যাও। আমি শুনেছি মিস্টার চ্যাটার্জি, রেখাকে আপনি পুত্রবধূর সম্মান দিয়ে নিয়ে যেতে এসেছিলেন। কই একটা পারলাম বলুন, বড্ড দেরি হয়ে গেল। আই এম রিয়েলি সরি। আপনি আমাকে ক্ষমা করবেন ডক্টর চৌধুরী। না না, আপনার তো কোনো অপরাধ নেই, ভগবানের কাছে কোনো পক্ষপাত নেই। যার যেটুকু প্রাপ্য তিনি তাকে সেটুকু দেবেন। আমার রেখার শ্বশুর এসেছে রেখাকে নিয়ে যেতে। আমার রেখা শ্বশুর বাড়ি যাবে। আমার রেখা জিনিসপত্রগুলো গোছগাছ করে দিয়ে যাই। ছেড়ে দিয়ে বলছি বলছি আমি আমার রেখা শ্বশুর বাড়ি যাবে। আমি জিনিস গোছগাছ করবো না। চলো চাইছে তুমি দুর্ভাগ্য কখনো একা আসে না ডক্টর সেন। সেটা এমন ভাবে আর কখনো দেখিনি। যাই হোক, ওকে সর্বদা চোখে চোখে রাখবেন। কখন যে কি উনি করে বসেন বলা যায় না। আচ্ছা, আমি এখন চলি ডক্টর চৌধুরী, একটা অপারেশন কেস আছে। ডক্টর চৌধুরী, আমিও তাহলে আজ যাই। হিরণময় রইল। হিরণময় থেকে কি করবে? করবে ডক্টর চৌধুরী, নিশ্চয়ই করবে। তার থাকা প্রয়োজন। যে স্বীকৃতিটা না পাওয়ার ফলে আজ এই বিপর্যয়টা ঘটে গেল, সেই স্বীকৃতি হিরণময়কে আজ দিতে হবে। ডেথ রেজিস্ট্রারের সামনে হিরণময় যে শুধু রেখাকে তার স্ত্রী বলে স্বীকার করবে তাই নয়, মুখাগ্নি করে
স্বামী শেষ কর্তব্য হিরণময় পালন করবে। আমি আমি যাই ডক্টর চৌধুরী। হ্যাঁ ডক্টর চৌধুরী, এটা এক ধরনের মস্তিষ্ক বিকৃতি বলতে হবে। সুষমা সুষমা তাহলে পাগল হয়ে যাবে? একেবারে নিরাশ হবেন না, অনেক ক্ষেত্রে চিকিৎসা করলে সেরে যেতেও দেখা গেছে। শেষ পর্যন্ত চেষ্টা আমাদের করে যেতেই হবে। আচ্ছা, আমি এখন চলি। কাকা বাবু, হ্যাঁ হ্যাঁ সুতপা, শুয়ে পর্যন্ত চলুন। এমন করে না ঘুমালে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। না আমার কিছু হবে না। রেখা চলে গেল, সুষমা পাগল হয়ে গেল, কিন্তু কেন? আমার তার শান্তি ওরা কেন পাবে? ওরা কেন পাবে? ওরা কেন পাবে? সুষমা, আমায় ক্ষমা করো সুষমা। সকাল সকাল ফিরে এলে যে দিদি, শরীর খারাপ হয়নি তো? আচ্ছা মা, তুমি তো বলেছিলে তোমার বিয়ে 3 বছর আগে আমার বাবা এমএ পাস করেছিলেন। তোমার ঠিক মনে আছে তো? হ্যাঁ, আমার বেশ মনে আছে। আচ্ছা আচ্ছা, কোন বিষয়ে তিনি এমএ পাস করেছিলেন? সেটা তো বলতে পারবো না। হ্যাঁ রে দীপু, তুই কি? হ্যাঁ মা, আমি সেই বছর ইউনিভার্সিটির ক্যালেন্ডার তন্ন তন্ন করে খুঁজেছি। ওনার সে বছর কেউ এমএ পাস করেনি। হয়তো তুমি ভুল করেছো, কিংবা তিনি তোমাদের... কি দীপু, ও কথা মনে আনা পাপ, মিথ্যে বলতে পারেন না। তুই যে খোঁজ নিচ্ছিস, এ কথা আগে আমাদের জানাসনি কেন? যে নামে তাকে সবাই জানতো সেটা তার ডাক নাম। তার ঠাকুর দাদা আদর করে ডাকতেন। ইউনিভার্সিটির খাতায় একটা ভালো নাম আছে। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? তার প্রতি তোর ঘৃণা বিদ্বেষের জন্য। ভেবেছিলাম সেদিন শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে তুই তাকে মেনে নিতে পারবি। বিয়ের পর তোলাই একখানা ছবি আমার কাছে আছে। ওর আসল নামটা তোর দিদিমার কাছ থেকে দিয়ে দিল। কি হলো দীপু, তুই কি ওকে চিনিস? না মা, তুমি রেখে দাও মা, আমি আর কিচ্ছু জানতে চাই না। দীপু, সত্যি করে বল বাবা, তুই কি ওকে চিনিস? না মা, না, আমি ওকে চিনি না, আমি ওকে জানি না। বাবুর সব সামনে দেখি ঢাকা টাকা কোথায় গেল?
রাম, সর্বনাশ, মদ তুলেছে। তোমা দূর করে তাড়ি। দূর করে দে, দাও না দেখি একবার, দাও তো দেখি একবার। আরে দূর, তোমাকে কে বলছে? তবে কাকে বলছো? তোমার এই গুণাগার ঠাকুর থেকে। কেন, কি করেছি কি? মদ খাওয়ার মন করেছে। না না না, ও সর্দি কাশি ওষুধ আছে বলে। সর্দি কাশির ওষুধ? কাল থেকে আমিও পেট ভরে সর্দি কাশির ওষুধ খেয়ে আসবো, তখন কিন্তু কিছু বলতে পারবে না। কি যে বলে তা ঠিক নেই। ছেলে হচ্ছে একটু নিজে দোষ করেই থাকে, তাতে কি হয়েছে কি? একটু একটু নয়, রাম রাম। এই যে হাতটা ফাঁকা। এটা কি ব্যাপার? কি ব্যাপার? কোথেকে এলো? আমিও তো ঠিক ওই কথাটা তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। কোথা থেকে এলো মানে? খালি? হ্যাঁ, খালি করলে কে? এই স্পিরিট জাতীয় জিনিস তো বলে ছিপিটা তখন খোলা ছিল, উবে গেছে। উবে গেছে কে? ও বলে তোমার এখানে থাকা চলবে না, এখানে তোমার থাকা চলবে না। চলে যাও? হ্যাঁ। পরে? হ্যাঁ পরে। বলি ছেড়ে দিন। না, ফটিক লজিং এখানে আর হবে না। কি বিপদ, না খেয়ে আমি চলে তো যাওয়ার জন্য তো বলছে যে বলছি খাবো না, চলে যাবো। কেন তুমি ওর কথা শুনছো? এসো এসো, খাবে, এসো। দেখ সুকুমার, এসব খাওয়া ভালো না, এখানে মানুষ বাঁচে না। আমি বলি কি ভাই, তুই বাড়ি চলে যা। বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল। গোবিন্দা, ওই বাড়ির কথা ভুলে থাকার জন্যই কিন্তু আমি আরো মদ খাই। বলতে পারো বাড়ি গিয়ে কি হবে? আবার শান্তরের কথাও কেউ শুনবে না, সেবাও কেউ দেবে না। আমার বিশেষ অনুরোধ দীপক, তুমি হঠাৎ রেজিগনেশন সাবমিট করো না, তুমি আরেকটু ভেবে দেখো। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মজুমদার, ওটার বদলানো সম্ভব না। কাশিতে গেলে তোমার রিসার্চ ছিল, সেখানে তুমি তো কোনো সুবিধাই পাবে না। আমি ঠিক করেছি থিসিস আপনি সাবমিট করবো না। আপনি দয়া করে আমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করুন। বেশ, মা, আর দেখুন, চলো মা, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? ধরো কাশিতে। আমি কাশি কলেজে একটা প্রফেসর পেয়েছি। তুই কি এখানকার কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ মা। পাশে ওর সঙ্গে দেখা হয়, তাই তুই এখান থেকে যেতে চাস? নারী দীপক, না তা কেন, ওখানকার মাইনেটা অনেক বেশি, তাই ভাবলাম তবে তোমার যদি আপত্তি থাকে তাহলে যাবো না। না না বাবা, তুমি যাতে সুখী হোস তাই কর, কিন্তু মানুষটার কাছ থেকে দূরে গেলেও সম্পর্ক তো দূর হবে না বাবা। কি ডাকছে দেখ। ও আমাদের বাড়ি নয় না। না রে না, ও আমাদের বাড়ি। আমি একবার শুনলে বুঝতে পারি। যা। এ কি সুতপা, ভেতরে এসো। বসো। বলো কি ব্যাপার? অনেকদিন হলো আমাদের বাড়ি যান না, তাই আপনার খবর নিতে এলাম। একটা বিশেষ কাজে বড় ব্যস্ত ছিলাম। সেটা বুঝতেই পেরেছি, না হলে নিশ্চয়ই যেতেন। এদিকে আমার যে কি অবস্থা আপনি জানেন, রেখা মারা গেছে। সে কি? হ্যাঁ, সেই শোকে কাকিমা পাগল হয়ে গেছেন। কাকাবাবুর অবস্থা নির্ভর করতে পারি
এমন একজন লোক নেই। রণেন্দাকে বিলেতে কেবি পাঠানো হয়েছে। এখন সে ফিরে এলেই আমার মুক্তি। মুক্তি? হ্যাঁ, অনেকদিন তো হলো ওদের বোঝা হয়ে আছে। এখন যা হয় একটা কাজ জোগাড় করে ওদের মুক্তি দিতে চাই। আমাকে যা হয় একটা কাজ জোগাড় করে দেবেন। তোমার কাকা ডক্টর চৌধুরী সত্যিকারের পরিচয়টাকে জানতে পারলে যে করেই হোক একটা কাজ জোগাড় করে দিয়ে তোমাকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলতাম। তার মানে? মানুষকে চেনা বড় শক্ত হতে পারে। তুমি কি কল্পনা করতে পারো তোমার এই কাকাবাবুর সৌম্য চেহারার আড়ালে একটা মমতাহীন নিচ অন্তর লুকিয়ে আছে? আপনি কি বলছেন দীপক বাবু? ঠিকই বলছি। আমি আমার কাকাবাবুকে ভালো করেই জানি। কতটুকু জানো? তোমার এই কাকাবাবুর ভালো মানুষের মুখোশটা যদি আমি ছিঁড়ে দেখাতে পারতাম। আমারই ভুল হয়েছে আপনার কাছে আসা। আগে যদি জানতাম আপনি এই ধরনের কথা বলবেন তাহলে আমি কখনো আপনার কাছে আসতাম না, কখনো না। আমার কাছে আসার প্রয়োজন বা সুযোগ হয়তো তোমার আর হবে না। আমি কাছে একটা প্রফেসর নিয়ে কলকাতা ছেড়ে চলে যাই। রিজাইন করলো? কি এমন কারণ ঘটলো যে? তা তো জানি না ডক্টর চৌধুরী, আমার কোনো কথাই সে শুনলো না। না না না, এ হতে পারে না। ওকে এখন কিছুতেই ছাড়া যেতে পারে না। আমি তো তাকে অনেক বোঝালাম, আপনি বরং তাকে একটু বুঝিয়ে বলে দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই বুঝিয়ে বলবো। আমি অফিস থেকে ঠিকানা নিয়ে আজই তার কাছে যাচ্ছি। আমি আজই যাচ্ছি। এখন দেখা করবেন? করবেন করবেন, আমি বলছি তিনি দেখা করবেন। তাকে একবার ডাকো দীপক, তার কাছে বহু ঋণ, বহু অপরাধ জড়ো হয়ে রয়েছে। না, কোনো ঋণ কোনো অপরাধ আপনার নেই। চুপ করে রইলেন কেন? ও বুঝেছি, আমি অন্ধ হয়ে গেছি, তাই না ডক্টর সেন? আপনি উতলা হবেন না, এটা না না ডাক্তার, আমার মন বলছে আর হবো না, আর আমি ভালো হব না। কাকাবাবু, দুধটা খেয়ে নিন, তারপরে আপনাকে আমি শুয়ে দিচ্ছি। অনেকক্ষণ বসে আছেন আপনি। এই আমি বেশ আছি। দুধটা তুই খেতে রুচি নেই, তুই আমার কাছে একটু বস। সুতপা, কি কাকাবাবু? আমাদের নিয়ে তোর আর কষ্টের সীমা নেই আমার। সুষমা কেমন আছে? ওষুধটা দিয়েছি, একটুখানি ঘুমিয়েছি। ঘুমুক ঘুমুক, ঘুমলেই ওর শান্তি। আমার নিদ্রায় জাগরণে শান্তি নেই। সুধা, অনেকদিন তোর গান শুনিনি, একবার সেই গানটা গাইবি মা? আলোর ভুবন হারিয়ে গেছে, আলোর ভুবন হারিয়ে গেছে, আধার পারা এবার তোমার ক্ষমার প্রদীপ তুলে ধরো, তুলে ধরো এই অন্ধকারে। আলোর ভুবন
সুতপা, কাকাবাবু, আমার ড্রেসিং টেবিলের বাঁ দিকে ড্রয়ারে কাগজপত্রের তলায় একটা সাদা রঙের খাম আছে, নিয়ে এসো তো মা। দে মা, আমার হাতে দে। হ্যাঁ, জানিস মা, এও আমারই মতো অন্ধ। তার এই অন্ধত্বের অপরাধে তাকে আমি চিরদিনের জন্য ত্যাগ করে এসেছিলাম। ত্যাগ করে এসেছিলেন? কিন্তু উনি কে কাকাবাবু? আমার প্রথমা স্ত্রী, দীপকের মা। আমাদের দীপক বাবু? তাহলে সেদিন? দীপক আমারই সন্তান। বহুদিন পরে তাদের সন্ধান আমি পেয়েছিলাম, কিন্তু অভিমান করে দীপক সেদিন আমাকে তার সঙ্গে দেখা করতে দিলে না। ওসব কথা থাক কাকাবাবু, আপনি না মা, না, আজ আমাকে সব কথা বলছে দে মা, আজ আমার সব কথা বলছে দে। কি মহি, তোমরা হঠাৎ এই সময়? এত বড় প্রতারণাটা আপনি আমার সঙ্গে কেন করলেন? প্রতারণা? হ্যাঁ, আপনার মেয়ে যে একদিন অন্ধ হয়ে যাবে কথা আপনি জানতেন না? অপটিক নার্ভ অ্যাট্রফির পরিণাম যে অন্ধত্ব, ডাক্তার এই কথা আপনাকে বলে যায়নি? বলুন, জবাব দিন। ভেবেছিলেন আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অন্ধ মেয়েটাকে ঘাড়ে চাপিয়ে দায় মুক্ত হবে? মহি, তা আমি হতে দেবো না। রইল আপনাদের মেয়ে। আমার একটা কথা শুনি, তুমি বিশ্বাস করো, আমি এসব কিছুই জানতাম না। তুমি আমায় ত্যাগ করে যাচ্ছ যাও, কিন্তু এটুকু জেনে যাও, আমি জেনে শুনে তোমার সঙ্গে প্রতারণা করি। থাক, এসব কথা এখন বলতে তোমার লজ্জা হচ্ছে না? জোচ্চোর, প্রতারক সব। আমি জানি আজ আর সে কথা কেউ বিশ্বাস করবে না, হয়তো তুইও করবি না, কিন্তু আমি জানতাম না মা, সে যে তখন সন্তান সম্ভবা ছিল এ কথা আমি জানতাম না। সে নিজেও কোনোদিন আমার কাছে সে কথা প্রকাশ করেনি। নিজের ভুল বুঝতে পেরে কত জায়গায় তার সন্ধান করে বেড়ালাম, কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পেলাম না। অভিমানে বিচার বুদ্ধি হারিয়ে তাই শেষকালে একটা ভুলের উপর আর একটা ভুল করে বসলাম। সুষমাকে বিয়ে করলাম। কে? ওটা কেড়ে না, সুতপা, সুতপা কেড়ে না। কি হলো সুতপা? কপালে কি হয়েছে তোমার? কেটে গেছে পড়ে গিয়ে। শোনো, আজকে তোমাকে একটা কাশিতে যেতে হবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না সুতপা?
আর যাই হোক কাশিবাস করার বয়সটা কি ঠিক আমার ঠাট্টা নয় সুকুমার, কিভাবে যে আমার দিন কাটছে সে শুধু আমি জানি। রেখা মারা যাবার পর থেকে কাকিমার একেবারে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ রেটিনাল হেমারেজ হয়ে কাকাবাবু চোখে কিচ্ছু দেখতে পান না, তার স্ট্রোক হয়েছে। কিন্তু আমি তো কিছু জানতে পারি তুমি কি করে জানবে বলো? তুমি তো আমাদের ত্যাগই করেছো। সে যাই হোক, আজকে তুমি কাশিতে যাও, গিয়ে বড় কাকিমাকে যে করে ফিরিয়ে নিয়ে এসো। বড় কাকিমা? তিনি কি? তোমাদের বড় মা, হ্যাঁ কাকাবাবু যাকে প্রথম বিয়ে করেছিল, আমাদের দীপকবাবু তাঁরই ছেলে। এসব তুমি কি বলছো সুতপা? আমি ঠিকই বলছি। সুকুমার, আজ তুমি কাশিতে চলে যাও, গিয়ে যেমন করে হোক তাদের হাতে পায়ে ধরে তাদের ফিরিয়ে নিয়ে এসো, নইলে কাকাবাবুকে আর বাঁচানো যাবে না। কিন্তু সুতপা, আমাকে তিনি চেনেন না, আমি তাকে চিনি না। তাছাড়া আমি তো কোনো ঠিকানাও জানি না, আমি কোথায় থেকে। তুমি এক কাজ করো, ইউনিভার্সিটি থেকে দীপকবাবুর ঠিকানাটা জেনে নাও। আমার আর দাঁড়াবার সময় নেই, আমি চলি সুকুমার। সুকুমার বাবু, আপনি? সুকুমার বাবু নই, সুকুমার বর্দা। আমি আপনার অশিক্ষিত ছোট ভাই। কি করছেন কি? এতদিন পরিচয় পাইনি, জানতে পারি আপনাকে আর বড় মাকে নিতে এসছি বর্দা। না, কি না? মা জানেন। আপনি কি পাগল হবেন বর্দা? আচ্ছা, বড় মা, বড় মা, বড় মা। কি কি ডাকি? দীপক, দীপক, বড় মা, আমি সুকুমার, আপনার ছোট ছেলে। ছোট ছেলে? হ্যাঁ, আমার বাবার নাম ডক্টর ভবেন্দ্র চৌধুরী। কি বললে? মা তুমি ঘরে যেতে যাও। বাবা বড় অসুস্থ বড় মা, আমি আপনাকে নিতে এসেছি। উনি অসুস্থ? হ্যাঁ। আমি যাবো না মা না। ওরে তো ছেড়ে দে আমাকে। কোথায় তুমি সুকুমার? আমাকে নিয়ে চলো বাবা। চলুন বড় মা, আমি তো নিতেই এসেছি। আপনি তৈরি হয়ে নিন, গাড়ি দাঁড়িয়েই আছে। কিন্তু মা, বর্দা তোমার কোনো ভয় নেই, বড় মাকে আমি মাথায় করে নিয়ে যাবো। কিন্তু আর দেরি করো না বর্দা, তুমি তৈরি হয়ে নাও। না, তা সম্ভব নয়। ও থাক সুকুমার, বাপের চেয়ে অভিমানটাই ওর কাছে বড় হলো। অভিমান নিয়েও থাক, তুমি আমাকে নিয়ে চলো বাবা। আপনি তৈরি হয়ে নিন বড় মা। বর্দা, তোমাদের মতো লেখাপড়া আমি শিখিনি, সামান্য কলের মজুর আমি। আমার কিন্তু ধৈর্য বেশিক্ষণ থাকে না। বর্দা, চলো বর্দা, আর দেরি করলে ট্রেনটা ধরতে পারবো না। এসো। না না, তা হয় না কাকা বাবু। আমি না থাকলে আপনার সেবা কে করবে? অবুঝ হোস না মা, তোর এখনো সারা জীবন পড়ে রয়েছে। আমার জীবন তো শেষ হয়ে এলো। আপনি থাকবেন না, এ বাড়ি নিয়ে আমি কি করব? না না কাকা বাবু, সে আমি নেব না। কিন্তু বাড়িটা যে তোরই সম্পত্তি মা, আমার কাছে গচ্ছিত ছিল, আমি শুধু তোকে ফিরিয়ে দিচ্ছি। না না কাকা বাবু, আমি সুকুমারকে পাঠিয়েছি বড়মাকে আনতে। সে তো আসবে না মা,
দীপক তাকে আসতে দেবে না। সুতপা, সুতপা, পাঁদিকে বড় পাঁদিকে। এই সুতপা, কই, কোথায় তুমি? তুমি এসেছো? হ্যাঁ, এই যে আমি। কই, আমার হাতটা ধরো। ও, আমারই ভুল হয়ে গেছে। সুকুমার, মা, তুমি আমার হাতটা ধরে ওনার কাছে দিও না বাবা। আর তুমি এসে আমার হাততে পারবেন না। তাহলে তাহলে তুমি শুনেছো তাপসী যে আমিও আজ অন্ধ? শুনেছি, সুকুমারের কাছে সব শুনেছি, কিন্তু কি হলো গো? যার জন্য সারা জীবন দুঃখের ভেব বয়ে বেড়ালে তারই পায়ের কাছে বসে কাঁদছ। ঘৃণা হচ্ছে না তাপসী? ও কথা বলো না, সেইখানেই তো আমার স্থান। এর জন্যই তো আমি এতদিন তপস্যা করেছি। তুমি তুমি দীপককে ক্ষমা করো, তাকে দেখে আশীর্বাদ করো। দীপক, দীপক, এদিকে এসো বাবা। বাবা, আজকে যে তোমাকে আমার বিশেষ প্রয়োজন, আমার শেষ কর্তব্যটুকু সেরে যেতে চাই। সুতপা, সুতপা, দীপক, সুতপাকে আমি তোমার হাতে দিয়ে গেলাম বাবা। এ মেয়ের তুলনা হয় না। সুতপা, কই তুই মা? এই দেখুন, বাবা তো আবার পালাচ্ছিল। যা, বাবাকে প্রণাম কর, যা। বাবা, বড় অভিমান না রে সুকুমার। মা, তুমি আমার রেখাকে এনেছো? রেখাকে
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।